শেখ হাসিনা আবারও হুঙ্কার দিলেন ইউনূসকে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ আমরা দেখেছি, অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি, কিন্তু বর্তমান সময়ে যে পাপগুলো হচ্ছে সেটি ভয়ঙ্কর। এমন পাপ বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ বলতে বাধ্য হবে যে এমন পাপ বাংলাদেশের ইতিহাসে তো দূর কি বাত। পাকিস্তান শাসন আমলেও বাংলাদেশে এমন পাপ মানুষ দেখেনি, এখন সেই পাপ ঘটছে। এই যে দেখো, দিনের রীতি ভঙ্গ করে যেটি একটা শোভাযাত্রা নিয়ে কিভাবে তেলেসমাতি হচ্ছে, রাজনীতি হচ্ছে, একটা মঙ্গল শোভাযাত্রা যেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, সেই শোভাযাত্রাটাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা। মানে এই সরকারটি আছে শুধুমাত্র নাম পরিবর্তন নিয়ে, এবং আগের সরকারের যত কৃতকর্ম আছে, কৃতিত্ব আছে, ভালো কর্মগুলো আছে, সেই ভালো কর্মের কৃতিত্ব নিজেদের বলে চালিয়ে দেওয়ার জন্য। নিজেদের 9 মাসে কৃতিত্বটা কি আমি তো বলতে পারি না, আপনারা কি বলতে পারেন? নিশ্চয়ই পারেন না। আর এই সব জায়গা থেকে এই সব সংক্ষুব্ধ হাসিনা ঠিক নববর্ষের আগের দিন 13 এপ্রিল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছিলেন। অংশ নিয়ে তিনি তার বক্তব্যে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনাকেও পুড়তে হবে। গত আগস্টে অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে দেশ ছাড়া শেখ হাসিনা নিয়মিত ভার্চুয়াল সভায় তিনি অংশগ্রহণ করেন। রবিবার তেমনি এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা অংশগ্রহণ করে বলেন, বাংলাদেশে সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সৌধ তৈরি করেছিলাম, আর ওরা জ্বালিয়ে দিচ্ছে। ইউনূস, আপনি কি এসবের কোনো জবাব দিতে পারবেন? এরপরে তার হুঁশিয়ারি, মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। শেখ হাসিনা হুঁশিয়ারি দিচ্ছেন কেন? এই যে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হচ্ছে শেখ হাসিনা যেন ভারত থেকে এই ধরনের কথাবার্তা না বলেন, তারপরেও দিচ্ছেন। এতে কি ভারতের সায় আছে? অবশ্যই সায় আছে। ভারত থেকে, ভারতের যদি অনুমতি না থাকতো, ভারতের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো, তাহলে তার বন্দি জীবনযাপন করতেন। শেখ হাসিনা কিন্তু ভারতে কোনো বন্দি জীবনযাপন করেন না। ভারতে শেখ হাসিনা জেড ক্যাটাগরির নিরাপত্তায় মুক্ত জীবনযাপন করেন। সেখান থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করেন। তবে দলকে সংগঠিত করতে পারছেন না, কারণ গত 16 বছর যাবত এই দলটার মধ্যে, এই দলের নেতৃত্বের মধ্যে এক প্রকার পচন ধরেছে। এই পচনটা, এই পচা অংশটা নিশ্চয়ই কেটে ফেলবেন। এই মুহূর্তে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ফিরছে না। কবে ফিরবে এটাও কেউ বলতে পারে না, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব বলতে পারে না। কিন্তু শুনে অবাক হবেন যে হঠাৎ করে বিস্ময়কর ভাবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ফেরা শুরু করবে। আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে। প্রাকৃতিক ভাবে আওয়ামী লীগ, অর্গানিক ওয়েতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কারণ যেদিকে তাকান, ডানে বায়ে সামনে পেছনে আওয়ামী লীগের সব নেতৃত্ব পচে গেছে। বিগত 1 দশক 2014 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগে নেই। জনতার একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই জনতার আওয়ামী লীগ নেই। কাজে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, শুদ্ধ হতে হবে। এই শুদ্ধ হয়ে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরবে। আমি শুরুতেই বলেছি যে পাপ বাপকেও ক্ষমা করে না। এই মুহূর্তে যে পরিমাণ পাপ কর্ম বাংলাদেশে চলছে, বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও এত পাপ হয়নি। এই পাপটা খুব দীর্ঘস্থায়ী হবে না, কারণ আমরা বিভিন্ন আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ দেশ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেশ এক প্রকার অর্থনৈতিকভাবে অচল হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের পক্ষ থেকে যতই গাল গল্প করা হোক, এই গাল গল্পগুলো করা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকারকে 5 বছর টেনে নিয়ে যাওয়ার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক। আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় কথা বলেছি। সেই বক্তব্যে একটি কথা বলি, যেটা ছিল প্রায় 8 লক্ষ কোটি টাকার। এই বছর 25% কম বাজেটের প্রস্তুতি হচ্ছে, 6 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে বাজেট কখন একটা জায়গা থেকে কমে আসে, এবছর প্রথম হতে যাচ্ছে। বরঞ্চ বাড়ে, প্রতি বছর 1% বাড়ে। এবছর বাজেট ছোট হয়ে আসছে। কেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক। কূটনৈতিক অবস্থা কূটনৈতিক ভাবে যতই দেখায় এর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক হয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। কাজেই
পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি